ফ্লে কারেন্ট পেয়েছে। আচ্ছা দেখো, আলাউদ্দিন খলজি এর রাজত্বকালটা ছিল 1296 থেকে 1313 পর্যন্ত। এই আলাউদ্দিন খলজি তার নিজের কাকাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন কত খ্রিস্টাব্দে? 1296 খ্রিস্টাব্দে। এই ছবিটা কিন্তু আলাউদ্দিন খলজির নয়, এই ছবিটা বোধহয় সম্ভবত বাবরের, বাবর কিংবা হুমায়ুনের হবে, বাবরেরই মনে হচ্ছে। যাই হোক, বাবরের না, যাই হোক। তো আলাউদ্দিন খলজি সম্পর্কে প্রথমে যে জিনিসটা আমাদের জানার সেটা হচ্ছে আসল নামটা কি? আলী ঘুরসাফ, এইটা ছিল তার আসল নাম। তাহলে আলাউদ্দিন খলজি কেন বলছি আমরা? আলী ঘুরসাফসি বলতাম, তাই না? কেন বলছি? কারণ তাহলে আলাউদ্দিন খলজিটা হচ্ছে তার উপাধি। এর উপাধিটা শুধু আলাউদ্দিন খলজিই না, আলাউদ্দিন মোহাম্মদ শাহ সুলতান, এই উপাধিটি তিনি নিয়েছিলেন। ব্যবহার আমরা করছি ওইখান থেকে শুধুমাত্র আলাউদ্দিন খলজিটা, খলজি তার বংশ বলে আমরা টাইটেল লাগাচ্ছি। কিন্তু তাহলে আলী ঘুরসাফ একটা উপাধি নিয়েছিলেন, সেই উপাধিটার নাম ছিল আলাউদ্দিন মোহাম্মদ শাহ সুলতান। এইটা ছিল তার মানে তার সম্পর্কে। এবার দেখো তিনি কি জিনিস, তার তত্ত্বটা কি, কোন থিওরিতে তিনি বিশ্বাস করতেন, সেইটা হচ্ছে গিয়ে দেখো দুটো থিওরির কথা এখানে বলা হয়েছে, দুটো বিশ্বাসের কথা। আই অ্যাম দ্য স্টেট, চতুর্দশ লুই নাম শুনেছো কোনোদিন? ফ্রান্সের চতুর্দশ লুই বলতেন যে আমি হলাম রাষ্ট্র। রাষ্ট্র আবার কি জিনিস? আমি রাষ্ট্র, মানে ওই নিয়ম কানুন আইন এর কোনো দাম নেই, আমি যা বলবো তাই, শেষ কথা। হ্যাঁ, এই নীতিতে বিশ্বাস করতেন আলাউদ্দিন খলজি। আর একটা কিংশিপ নো কিংশিপ, মানে কি বলতো এটার? কিংশিপ মানে কি? রাজা, যিনি সিংহাসনে বসে আছেন তিনি কিং। রাজ্যত্ব, যিনি রাজ্যত্ব চালাচ্ছেন তিনি। নো মানে হচ্ছে জানেন, নো কিংশিপ মানে নো যখন আছে KNOW, মানে এটা জানা, এটা আমরা জানি। আর নো আছে এখানে, তার মানে এটা চেঞ্জ হয়ে যাবে, জানে না হয়ে যাচ্ছে। কিনশিপ মানে আত্মীয়তা। মানে কি বলতে চাইছে বলো তো? রাজা কোনো রকম আত্মীয়তা বোঝেন না। তার মানে এটা কি বোঝাতে চাইলেন? যে আমার, তুমি ধরো কি বলবো, মাসির ছেলে, আর আমি হলাম রাজা, তা তুমি মাসির ছেলে বলে বিরাট সুযোগ সুবিধা পাবে। তুমি একজনকে হত্যা করলে তার জন্য তোমার বিচার হবে না, কিংবা তুমি নিয়ম কানুনের ঊর্ধ্বে, ওরকম না। ও ডাইরেক্ট বলছে আমি এখন রাজা, মানে আমার কোনো আত্মীয় টাত্মীয় কিছু নাই, সাধারণ প্রজা যা তুমিও তা, একই। আমার রাজার কোনো আত্মীয়তা নেই, এই কথাটা তিনি বলতেন। এইটা একটা জিনিস। আর একটা হচ্ছে আই অ্যাম দ্য স্টেট, মানে আমি হলাম সব। ও কে কি বললো, উলেমা কি বললো, আর কে রাগ করে বসে আছে, মানে ওর কথা অনুসারে রাজ্য চালাচ্ছি না বলে, ও সব সাজবে না। আমার যেটা ভালো লাগবে সেটা আমি করব, যেটা ভালো লাগবে না সেটা করব না। এইরকম একদম কঠোর চরিত্রে ছিলেন আলাউদ্দিন খলজি। আচ্ছা, এরপর আমার জালালউদ্দিন খলজি চলে এলো। আচ্ছা, কোথায় গো? আচ্ছা, এবার দেখো তার কৃতিত্ব। একজন রাজা আমরা পাবো, তিনজন রাজা পাবো। এক হচ্ছে গিয়ে তোমার আলাউদ্দিন খলজি, একজনকে পেলাম। আরেকজন পাবো শেরশাহ, একজন পাবো আকবর। এই তিনজন রাজা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে বিখ্যাত এদের মৌলিক কিছু প্রতিভার জন্য। এরা এমন কিছু জিনিস করেছিলেন যেটা আগে কখনো কেউ করেননি, এই জন্য বিখ্যাত। এই যে আলাউদ্দিন খলজিরও কৃতিত্ব অনেক, অনেক কিছু করেছিলেন উনি। তার মধ্যে মেন যে জিনিসগুলো আমরা সেটা প্রথমে আস্তে আস্তে আলোচনা করে যাব। ফার্স্ট জিনিসটা দেখো, আমি বললাম জালালউদ্দিন ফিরোজ খলজির আমলে, এটা গন্ডগোল হয়ে যায় তোমাদের। প্রশ্নটা আসবে, দেখবে যে কোন সুলতান প্রথম দক্ষিণ ভারত অভিযান করেন? কে করেন? আলাউদ্দিন খলজি। ভালো করে দেখো, বুর্গির জয় অন্তুষ্টা, জয় করা। আর অভিযান করা মানে কি? সুলতান মাহমুদ ভারত জয় করেছিলেন কোনোদিন? দখল করেছিলেন? তিনি আসতেন আর অনেকবার অভিযান করেছিলেন। কিন্তু মোহাম্মদ ঘুরি কি করেছিলেন? দখল করেছিলেন, জয় করেছিলেন, জয় করে সাম্রাজ্য স্থাপন করেছিলেন। দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে আক্রমণ করে আবার চলে আসা, আর একটা হচ্ছে ওখানে স্থায়ীভাবে রাজত্ব স্থাপন করা। জালালউদ্দিন ফিরোজ খলজির আমলে প্রথম দক্ষিণ ভারতে অভিযান পাঠানো হয়েছিল, কিন্তু দক্ষিণ ভারত প্রথম জয় কে করেছিলেন? আলাউদ্দিন খলজি। শেষে দেখবে আছে, আমি মোটামুটি দিয়ে দেবো। তিনটে রাজ্য ছিল দক্ষিণ ভারতে, সেই তিনটে রাজ্য ইনি জয় করেছিলেন। কত সালে, কোন রাজার, মানে কোন রাজা ছিল ওটা দিয়ে দেবো দেখবে।
এইটা ছিল তার একটা বিশেষ কৃতিত্ব। এরপরে ধরো দিয়েছি চড়াই, ঘরাই আর কোয়ারহি পরিবর্তন। এই তিনটে কি জিনিস? চড়াই, ঘরাই আর কোয়ারহি, তিনটে হলো তিনটে কোয়ারের নাম, ট্যাক্সের নাম। চড়াই মানে হলো, চড়াই মানে কি সাধারণ তোমাদের ধারণায় কি আছে? চড়াই মানে গরু, ছাগল, এগুলো ঘোড়া, এগুলো চড়ার জন্য যে ট্যাক্স, মানে যে পুরো রাজ্যটাই তো সরকারের, তাই না? তো তুমি হ্যাঁ, যে জঙ্গল যেগুলোতে চাষবাস হচ্ছে না সেখানে তুমি পশুপালন করতে পারো, তো সেই পশুপালন করার জন্য তোমাকে একটা ট্যাক্স লাগবে চড়ানোর জন্য, সেইটা হচ্ছে চড়াই কর। আর একটা হচ্ছে ঘরাই, ঘরাই মানে গৃহকর, ঘরের জন্য যে কর তোমাকে দিতে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে তোমার ঘরাই। আর কোয়ারি মানে বণিক যারা ব্যবসা বাণিজ্য করতো তাদের জন্য যে কর সেটা ছিল কোয়ারি। বোঝা গেল তাহলে? চড়াই, ঘরাই আর কোয়ারি। চড়াই মানে চড়ানো, পশু চড়ানোর জন্য যে কর, ঘরাই মানে ঘর বাড়ি তৈরি করার জন্য যে কর, আর ব্যবসা বাণিজ্য করার জন্য যে কর সেটা হচ্ছে বাড়ির জাসুস নিয়োগ। বাড়ির জাসুস আর একটা জিনিস নিয়োগ করেছিলেন, সেটা হচ্ছে মুনহি। এগুলো কি? জাসুস মানে কি? হিন্দি কথা। জাসুসি করা মানে গোয়েন্দা, গুপ্তচর। এই বারুদ, জাসুস, মুনহি, মুনহি মানে তোমার পাশে বসে থেকে তোমার সঙ্গে এমন ভাবে মিশে তোমার মনের কথাটা নিজের মনে প্রবেশ করিয়ে নিল, মুনহি। জাসুসও তাই, হ্যাঁ, বশীকরণ না, মানে হচ্ছে গিয়ে তোমার যে গোয়েন্দা বিভাগ যেগুলো, মানে গোয়েন্দাদের বিভিন্ন নামে পরিচিত আর কি গোয়েন্দাগুলো, মানে গোয়েন্দা নিয়োগ করেছিলেন। কেন নিয়োগ করেছিলেন? দেখো, গোয়েন্দা একটা খুব বড় জিনিস, একটা রাজ্যর শাসন ব্যবস্থাকে ঠিকভাবে টিকিয়ে রাখার জন্য গোয়েন্দা ব্যাপারটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ দেশে তার সৈন্যদের মধ্যে, দেশের সাধারণ মানুষের মধ্যে, আমলাদের মধ্যে কোনো ষড়যন্ত্র রাজার বিরুদ্ধে হচ্ছে কিনা সেটা প্রতিনিয়ত খবর আসাটা জরুরি। যদি কেউ নাক কান বন্ধ করে কোনো রাজা শুধু সিংহাসনে বসে থাকে, হাজার শক্তিশালী হোক, হঠাৎ দেখা গেল যে আরও যারা অভিজাত আছে সবাই যুক্তি করে একদিন রাজারই গলা ছেটে নিল, রাজ্যত্বই চলে যাবে। কিন্তু এইরকম যদি নাক কান খোলা রাখা, এসব নিয়োগ করা মানে কি কানটা খোলা রাখা, কেউ ফুসফাস করলে তার কানে পৌঁছাবে, এই বেশি মাথা নড়াচ্ছে মানে প্রথমে ওকে হটাও দরবার থেকে, তাহলেই তো আর কেউ হাত ভয়ে মাথা তুলবে না। তো এই জিনিসগুলো তিনি নিয়োগ করেছিলেন, যেটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবার দেখো দেওয়া হয়েছে জমি জরিপ। জরিপ করা বোঝো, দেখেছো জরিপ করা? জমি জরিপ করা মানে জমিটার আয়তন কতটা, লম্বা কত, প্রস্থ কত, এইটাই মাপজোক করাটা হচ্ছে জমি জরিপ। এই জমি জরিপ করাটা শুরু করেছিলেন আলাউদ্দিন খলজি। কেন বলো তো? মানে ব্যাপারটা এরকম হতো যে সেই সময় কোনো জমি জরিপের ছিল না, তো একজন ধরো মাপা নেই, কিন্তু ধরো জমির আয়তনটা হচ্ছে 2-3 বিঘে জমির আয়তন, একটাই জমি। আর একজনের ধরো একটা জমি আছে, সেটা হচ্ছে ধরো 10-15 কাঠা। তো বলছে যে 1 বিঘে জমিতে 5 মণ ধান ট্যাক্স লাগবে, তাহলে 2 বিঘেতে কত লাগবে? 10 মণ, তাই না? তো একজন ব্যক্তি ওই 2 বিঘা জমি চাষ করছে, সে 10 মণ ধরো ট্যাক্স দিচ্ছে সরকারকে, মানে একটাই জমি। আর একজন ধরো চাষ করছে 2 বিঘা নয়, 1 বিঘে 5 কাঠা মতো জমিটা, তো তাকে কত ট্যাক্স লাগছে? তাকেও 10 মণ লাগছে, তাই না? এবার সরকার দেখছে যে লোকটা খেতে পাচ্ছে না ওই 10 মণ ট্যাক্স দেওয়ার জন্য, তখন কি করলো? বলছে তোকে 5 মণই দিস, মানে একটা জমিতে ওই 1 বিঘা 5 কাঠা জমির জন্য 5 মণ দিল। এবার যে বড় জমিটা চাষ করছে সেও তো 5 মণ দেবে, তার মানে অসাম্য আসছে, একটা সাম্য হচ্ছে কি? সেই জন্য কি দরকার, জমি কতটা বড় সেটা চোখে না দেখে একটা জরিপ করে নেব, খাতা কলমে থাকবে। 1 বিঘে মানে যেমন কাঠা হিসাবে ট্যাক্স জারি হবে, যত পরিমাণ জমি তুমি ভোগ দখল করবে সেই পরিমাণ তোমাকে ট্যাক্স লাগবে। সেই জন্য জমি মাপাটা অত্যন্ত জরুরি ছিল। এই কাজটা তিনি করেছিলেন। রেশন ব্যবস্থা, রেশন ব্যবস্থা আমরা জানি, রেশন মানে কি? সরকার থেকে একটা নির্ধারিত মূল্যে খাদ্যদ্রব্য এটা সেটা সরবরাহ করা। সেই ব্যাপারটা কে করেছিলেন? আলাউদ্দিন খলজি সৈন্যবাহিনীর মধ্যে প্রথমে চালু করেছিলেন, তারপরে সেটা আরও অনেক বিস্তৃত হয়েছিল। এই যে রেশন ব্যবস্থা, এটা কিন্তু ছিল তার একটা মৌলিক কীর্তি। এই ব্যাপারটার জন্য তিনি কৃতিত্ব দাবি করতে পারেন। তো এই জিনিসটা তিনি চালু করেছিলেন। আর একটা জিনিস দেখো, দাগ ও তুলিয়া আছে, তুলিয়া তো হবে না, হুলিয়া হবে। দাগ আর হুলিয়া
এই ব্যাপারটা তিনি চালু করেছিলেন। এবার কি হলো, ব্যাক করতে হবে না। ও বাবা, হ্যাঁ কেন এডিট হবে তো, এইখান থেকে হবে, এটা সরছে না বলে। হ্যাঁ এবার এসছে, কোথায় ছিল তুলিয়া, আচ্ছা এই ব্যাপারটা কি বলতো, দাগ, হ্যাঁ বলো। ঠিক বলেছো। দেখো একটা ব্যাপার হচ্ছে গিয়ে, আস্তে কথা বলো না, কথা বলো না। দাগ জিনিসটা প্রথমে বলি, দাগটা হচ্ছে ধরো সরকার থেকে যারা মানে সৈন্যবাহিনীতে যারা কাজ পেলো, অশ্বারোহী যারা সৈন্য ছিল আর কি, তাদেরকে তো ঘোড়া দেওয়া হতো যুদ্ধ করার জন্য, তাই না? এবার যে সরকার যে ঘোড়াগুলো দেওয়া হতো সরকারি, সে ঘোড়াগুলো ছিল বেশ ভালো দামের ঘোড়া, লম্বা, শক্তিশালী, উঁচু, তারপরে হচ্ছে গিয়ে তোমার দামি ঘোড়া আর কি, বিদেশ থেকে আমদানিকৃত ঘোড়া পর্যন্ত দেওয়া হতো। সেই ঘোড়াগুলো যাতে অনেকক্ষণ ছুটতে পারে সেরকম বলিষ্ঠ ঘোড়াগুলো দেওয়া হতো। এবার আমি ধরো একজন সৈনিক, তা আমাকে একটা এরকম ঘোড়া দেওয়া হলো, সেই ঘোড়াটার দাম ধরো এখনকার বাজারে ধরো 1 লাখ টাকা দাম। তো সবসময় তো যুদ্ধ লেগে নেই, আমি বাড়ি গেলাম, ঘোড়াটাকে আমি বিক্রি করে দিলাম 1 লাখ টাকায়, নিয়ে ওই টাকাটা আমি উড়িয়ে দিলাম, ফুটিয়ে দিলাম, কিংবা আমার কোনো কাজে লাগালাম। এবার ধরো হঠাৎ করে ঘন্টা পড়ে গেল যে যুদ্ধ হবে, 5 তারিখের মধ্যে জমা হতে হবে আমাকে দিল্লিতে কিংবা কোনো একটা জায়গায়। তো এবার দেখছি আমি তো অশ্বারোহী সৈনিক, তা আমি কিসের পিঠে যাব, গরুর পিঠে চেপে ঘোড়া যুদ্ধ করতে যাব? সেই জন্য তখন কি করলাম, তখন ধরো এই কাছে বিদে তখন ঘোড়ার অনেক ছিল, হাট ছিল, বাজার ছিল, সেইখানে গিয়ে 5,000 টাকা দামের একটা মরা দেখে ঘোড়া কিনলাম। ধরো একদম ধরো মানে খেতে পাই না এরকম একটা ঘোড়া, ওইটা নিয়ে আমি গিয়ে লাইনে গিয়ে দাঁড়িয়ে গেলাম, কোনো কথা নাই, দেখলো হ্যাঁ সৈনিক এসছে, ঘোড়াও এসছে। তারপরে যুদ্ধ শুরু হয়ে গেল, একটু গিয়ে ঘোড়াটা বসে পড়লো, আর উঠে না, আমাকে জল দে তবে আমি যাব। তা আমি যুদ্ধ করবো না ওই ঘোড়াটাকে বাঁচাবো, না আমি ছুটে পালাবো, বলো কি করবো? তা ওই রকম যদি ধরো 5,000 সৈন্যের মধ্যে দেখা গেল 2,000 ওই রকম ঘোড়া নিয়ে টানাটানি করছে, তাহলে যুদ্ধ হবে? কিংবা ধরো ওরা তেড়ে আসছে, তখন পালিয়ে যাওয়ার সময় ঘোড়া ফেলে তখন ছুটছি ধরতে, তখন তো তেড়ে ধরবে। এই জিনিস যাতে না হয় সেজন্য কি করতো, স্ট্যাম্প ছিল, সিল, সেই সিলটাকে আগুনে পোড়ানো হতো, পুড়িয়ে সেইটাকে ঘোড়ার গায়ে এক জায়গায় ছাপ মেরে দেওয়া হতো। যাই হোক, তো সেটাকে ছাপ মেরে দেওয়া হতো। সাময়িকভাবে ঘোড়াটা প্রচণ্ড ব্যথা পেত বটে, কিন্তু ওই ছাপটা আর কোনোদিন মিটবে? বৃষ্টির জলে কিংবা খুব জোরে ঘষলে মিটবে কি? আর মিটবে না, স্ট্যাম্পটা থেকে গেল। ওটার বিশেষত্ব কে ছিল, মানে কি ছিল, ওই ঘোড়াটা যদি বিক্রি করতে যাও কেউ নেবে না, কারণ যদি কেউ নেয় সৈনিক ছাড়া অন্য কারোর কাছে ঘোড়াটা দেখতে পাওয়া যায়, তাকে ওই বারিদ মুনিরা দেখতে পেলে কিংবা সরকারি যে ছিল আর কি, শৃঙ্খলা ছিল, শৃঙ্খলা মানে যেমন পুলিশ বাহিনী, সেরকম ধরো সরকারি পুলিশ ছিল, তারা কিন্তু ধরো গ্রেপ্তার করতো, মানে এরকম একটা ব্যাপার হতো। কিংবা যুদ্ধ করতে যাওয়ার সময় যখন দাঁড়াতো সব লাইন দিয়ে, তখন কিন্তু চেক করা হতো সেই ঘোড়া এসছে কিনা, স্ট্যাম্প আছে কিনা সরকারি, ওইটা একটা। আর হুলিয়া কি, ধরো আমি সৈন্য, চাকরি পেয়েছি, 50,000 টাকা আমার বেতন, বাড়ি গেছি, বাড়ি গিয়ে বেতন পাচ্ছি, ধরো খুব আরামসে আছি, হঠাৎ করে যুদ্ধে ডাকলাম, আমি বলছি আর যুদ্ধ করে মরে টরে যাবো কি হবে, ঝামেলা করে যুদ্ধ করতে পারবো না। পাড়ার আমাদের পাড়ায় ধরো একটা মাতাল একটা লোক আছে, একদম মরা লোক, মানে হাঁটতে পারে না, চলতে পারে না সেরকম, তাকে বললাম তোকে 10,000 টাকা দেবো, আমার হয়ে যুদ্ধটা করে আয়। করতে পারি না, ও দেখছে টাকা পেলেই হলো, ও চলে গেল লাটাতে লাটাতে, বিয়ে যুদ্ধ করবে না, নিজেদেরই সৈন্যকে মেরে বসে থাকবে, বলো কাণ্ড খারাপ হয়ে যাবে না? সেই জন্য হুলিয়া জিনিসটা হচ্ছে, হুলিয়া মানে কি, পুরো বিবরণ, হুলিয়া মানে বিবরণ লিখে রাখা হতো। বিবরণটা বলতে গেলে হাইট কতটা, মাথায় চুল আছে কি নাই, টাক আছে কিনা, গোপ আছে কিনা, কোনো শরীরে কাটমার্ক আছে কিনা, ওজন কতটা, এই সমস্ত, দেখতে কেমন, গায়ের রং কেমন, এই জিনিসগুলো সব লিখে রাখা হতো। যখন সৈন্যগুলোকে সামিল করা হতো যুদ্ধের জন্য, তখন একবার মিলিয়ে দেখে নেওয়া হতো ওই লোকই এসছে কিনা আর ওই ঘোড়া এসছে কিনা। এই ব্যাপারটা কে চালু করেছিলেন?
আলাউদ্দিন খলজি। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে দেখো নগদ বেতন। এতদিন পর্যন্ত যারা সৈন্য বাহিনীতে কাজ করতো তাদেরকে কি করা হতো, জমি দিয়ে দেওয়া হতো, যে এই জমিটুকু তোমাকে দেওয়া হলে ওইটুকু থেকে চাষ করে যে ফসল উৎপন্ন হবে সেটাই তোমার, সেই জন্য তোমাকে কোনো ট্যাক্স দিতে হবে না, এইটাই হচ্ছে তোমার বেতন। আলাউদ্দিন খলজি ওইটা না করে বললেন তোমরা শুধু যুদ্ধই করো, টাকা আমি নগদ দেবো, ওই চাষের দিকে তোমাদেরকে যেতে হবে না, জমি মুখ করতে হবে না, তোমাদেরকে ডাইরেক্ট টাকা দেবো, তোমাদের যুদ্ধের কাজ যুদ্ধ করবে। তাহলে ওই জমিগুলো কারা ভোগ করবে, অন্য লোক আছে, অন্য ডিপার্টমেন্টের লোক, ওদেরকে দেওয়া হবে, চাষিদেরকে দেওয়া হবে, ওই ব্যাপারটা তিনি করেছিলেন। আর একটা করেছিলেন বাজার দর নিয়ন্ত্রণ। কেন বলো তো, নগদ বেতন দিচ্ছে, ধরো 12,000 টাকা বেতন দিচ্ছে একটা সৈন্যকে, তো সংসার চলে না 12,000-এ। কেন চলে না, কারণ ধরো আলু 30 টাকা কেজি আর চাল হচ্ছে 60 টাকা কেজি, তাহলে তো সংসার চলবে না। সেই জন্য আলাউদ্দিন খলজি কী করলেন, বাজার দর নিয়ন্ত্রণ করলেন, বললেন 40 টাকা কেজির বেশি নেওয়া যাবে না 1 কেজি চালে, আর আলু 15 টাকা কেজির বেশি নেওয়া যাবে না, এর বেশি যদি কেউ নাও তার খবর আছে। তাই যদি এরকম দাম কমিয়ে দেওয়া হয় তাহলে আমি 12,000 টাকা বেতন ছিল, তাহলে তো বেতনে চলে যাবে, এবার সংসার চলে যাবে না। তা ওই জন্য নগদ বেতন সৈনিক থেকে দিয়েছিলেন, সৈনিকদের জীবনে যাতে কোনো রকম সমস্যা না আসে সেজন্য তিনি বাজার দর বেঁধে দিলেন। মানে যে দাম সরকারি রেট বেঁধে দেওয়া হলো তার বাইরে যদি কেউ নেয় তার জন্য বিশেষ শাস্তির ব্যবস্থা ছিল, এইটাই। এর এই বাজার দর নিয়ন্ত্রণ করলেন। ওই যে বললাম আলুর দর ধরো 15 টাকা ধরলে, চালের দাম 40 টাকা ধরে রাখলো, তো এবার ধরো আমি নিচ্ছি বেশি, কে দেখবে, দেখার জন্যও তিনি অনেক কর্মচারী নিয়োগ করেছিলেন। আচ্ছা, এরপর দেখো দাভা ও পাইক। এটা কি বলো তো, ডাক ব্যবস্থা বোঝো, পোস্ট বোঝো তো, এটা এই পোস্টের ব্যাপারটা হচ্ছে এইটা। দাভা ছিল ঘোড়ার পিঠে ডাক চলাচলের যে ব্যবস্থা, সেইটা হচ্ছে দাভা। মানে ধরো উত্তর পশ্চিম সীমান্তে যে প্রদেশটা আছে সেখানে মঙ্গল আক্রমণ হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে, সেখানে দিল্লিতে খবর পাঠাবে, তা কাকে খবর পাঠাবে, ছুটতে ছুটতে আসবে, মানে কিংবা মোগল আক্রমণের একটা সম্ভাবনা দেখা দিয়েছে, ওখানে যে সেনাপতি আছে সে একটা চিঠি লিখে একজন দাভাকে পাঠিয়ে দিল, ঘোড়ার পিঠে সে চিঠিটা এনে রাজাকে দিল। এই যে পিয়নের ব্যাপার আর কি, ঘোড়ার পিঠেরটা হচ্ছে দাভা, আর যেটা পায়ে হেঁটে মানে যাতায়াত করতো সেটাকে বলা হতো পাইক। বোঝা যাচ্ছে? এটা একটা। আর একটা জিনিস দিয়েছি মালিক কাফুর। তার যতগুলো সেনাপতি ছিল তার মধ্যে সব থেকে বেস্ট যে সেনাপতি ছিলেন তার নাম ছিল মালিক কাফুর। হ্যাঁ, এই মালিক কাফুর হচ্ছেন একজন বিখ্যাত সেনাপতি ছিলেন, মানে আলাউদ্দিন খলজির 5 জন সেনাপতি ছিলেন, উলুগ খা, নসরত খা, জাফর খা, আলাফ খা আর মালিক কাফুর। এই 5 জন ছিল বিখ্যাত সেনাপতি, তার মধ্যে সব থেকে বেশি যার মানে কৃতিত্ব তিনি হলেন মালিক কাফুর। এই মালিক কাফুর কিন্তু জন্মসূত্রে একজন হিন্দু ছিলেন, ওর নাম ছিল মানিক সিংহ। মানিক সিংহ নাম ছিল এই মালিক কাফুরের। তাকে গুজরাটের ক্যাম্বেতে নুসরাত খাঁ, ওই যে তোমার আলাউদ্দিন আর একজন সেনাপতি নসরত খাঁ, তিনি যখন গুজরাট জয় করতে যান সেই সময় ক্যাম্বের যে দাস বাজার সেখান থেকে মানিক সিংহকে তিনি ক্রয় করে নিয়ে এসেছিলেন, নিয়ে এসে আলাউদ্দিন খলজিকে গিফট দিয়েছিলেন, দাস গিফট দিয়েছিলেন। তার নাম কি ছিল? মানিক সিংহ। ওই মানিক সিংহের নাম কি দিলেন আলাউদ্দিন খলজি? মালিক কাফুর। একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, দেখো সেই সময়তে আমরা দেখছি ওই মোহাম্মদ ঘুরি থেকে যে দাসের জীবনের কোনো মূল্য নেই না, কিন্তু এখানে দেখো ওই মোহাম্মদ ঘুরি থেকে শুরু করে আলাউদ্দিন খলজি এই অবধি আমরা দেখছি যে দাস যারা আছে, দাস তো দাসই, খেটে মরবে, কিন্তু এই সমস্ত যারা সুলতান আছেন তাদের কিন্তু চোখ ছিল, মানতে হবে যোগ্যতা। এরা ভালোভাবে বুঝতে পারতেন কার মধ্যে যোগ্যতা আছে। দাসগুলোকে কিনে নিয়ে কি কত উচ্চতায় উঠিয়েছে দেখো। গিয়াসউদ্দিন বলবেন মানে রাজা হলেন, মালিক কাফুর সেনাপতি হলেন, স্বাভাবিক দাস। কুতুবউদ্দিন আইবক দাস ছিলেন, তিনি ছিলেন সুলতান, সেনাপতি ছিলেন, ডান হাত ছিলেন মোহাম্মদ ঘুরি, তাই না? তার মানে ওদের চোখটা মানতে হবে আর কি, মানে কার যোগ্যতা আছে, কার দ্বারা কী হতে পারে, এরা ভালোভাবে বুঝতেন আর কি। তো এই মালিক কাফুরের অনেক কৃতিত্ব আছে। দক্ষিণ ভারতে যে অভিযান করেছিলেন আলাউদ্দিন খলজি, পুরোটাই নেতৃত্ব দিয়েছিল মালিক কাফুর। তিরুবনন্তপুরমের যে রামেশ্বর মন্দির, সেই মন্দির ধ্বংস করেছিলেন মালিক কাফুর। নিজে হিন্দু, কিন্তু নিজের হয়তো কোনো কারণে তার ক্ষোভ ছিল, সেই মন্দিরটা একদম গুঁড়িয়ে দিয়েছিলেন।
আচ্ছা, এইটা ছিল মালিক কাফুর। আসল নামটা জানা হচ্ছে মেন জিনিস। তার যতজন সেনাপতি ছিল আলাউদ্দিন খলজি, তার মধ্যে বিখ্যাত সেনাপতি আসল নামটা কি? মানিক সিংহ। এইটা জেনে রাখবে। আর একটা জেনে রাখবে যে মানিক সিংহকে কে উপহার দিয়েছিলেন? আলাউদ্দিন খলজিকে উপহার দিয়েছিলেন মানিক সিংহকে, তাই না? কে উপহারটা কে দিয়েছিলেন? নুসরাত খান, মনে থাকবে? আর হ্যাঁ, নুসরাত খান উপাধিটা দিয়েছিলেন। নুসরাত না, নসরত। হ্যাঁ, নসরত খান উপাধি দিয়েছিলেন, না এ করেছিলেন আর কি, মানে উপহার দিয়েছিলেন। বলো। নসরত। আচ্ছা, এবার তো হ্যাঁ বলো। এইটা 1296। ও এইটা 1313। 1296। আলাউদ্দিন খলজি 1313 নয়, 1316। সরি, হ্যাঁ 1316 ওটা। হ্যাঁ, ভুল হয়ে গেছে ওটা। যাই হোক, দেখো আর একটা জিনিস বলার, 1316, 1313 না। নোটসে কি দেওয়া আছে? 1316, 1316। তাকে একটা জিনিস বলার, সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি সম্পর্কে এই জিনিসগুলো আমরা জানলাম। এবার আস্তে আস্তে সবাই যেমন মারা যায়, আলাউদ্দিন খলজি মারা গেলেন। মারা যাওয়ার পর কে সিংহাসনে বসলো? শিহাবুদ্দিন ওমর নামে তার একজন পুত্র সিংহাসনে বসলেন, তাই না? এই শিহাবুদ্দিন ওমর কিন্তু সেই সময়তে সেরকমভাবে জ্ঞান বুদ্ধি হয়নি, মানে সাবালক তিনি ছিলেন না। সেই জন্য তার অভিভাবক হিসেবে নিযুক্ত হলো মালিক কাফুর। এই মালিক কাফুর অভিভাবক হিসেবে নিযুক্ত হয়ে কার্যত নিজেই এই মানে শিহাবুদ্দিন ওমরকে হাতের পুতুল করে নিজেই শাসন কার্য পরিচালনা করতেন। এইটা দেখে কুতুবউদ্দিন মোবারক খলজি, মানে এর নাম ছিল কুতুবউদ্দিন মোবারক শাহ, এ কিন্তু সহ্য হয়নি। ও ভাবছে যে আমার ভাইকে হাতের পুতুল করে রেখে তুমি শাসন কার্য পরিচালনা করবে, ওসব হবে না। মালিক কাফুরকে কুতুবউদ্দিন মোবারক শাহ আরও অন্যান্য অভিজাতদের সহযোগিতায় শেষ পর্যন্ত হত্যা করলো। এবার শিহাবুদ্দিন ওমরের অভিভাবক হিসেবে নিযুক্ত হলো কুতুবউদ্দিন মোবারক শাহ। ওই কয়েকদিন থাকার পর এ আর লোক সামলাতে পারলো না সিংহাসনে। কত বসে বসে দেখবে নিচ থেকে। হ্যাঁ, তারপরে এবার শিহাবুদ্দিন ওমরকে হত্যা করে কুতুবউদ্দিন মোবারক খলজি নিজে সিংহাসনে বসে গেলেন, রাজত্ব করতে শুরু করলেন। এবার এর যে মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী, সে ছিল খসরু খান। এর পূর্ব নামটা আমি বলতে পারছি না, জানিয়ে দেবো যদি জানতে পারি। তো এই একমাত্র মানে হিন্দু ব্যক্তি যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন, এটা জেনে রাখবে। খসরু খান একমাত্র হিন্দু ব্যক্তি যিনি সিংহাসনে বসেছিলেন। মানে এই লোকটা ধর্মান্তরিত মুসলমান ছিল। প্রথম জীবনে ছিল হিন্দু, পরে নিজে মানে ইসলাম ধর্ম গ্রহণ করে খসরু খান নাম নিয়েছিলেন। এই খসরু খান এবার কুতুবউদ্দিন মোবারক খলজিকে হত্যা করে নিজে সিংহাসনে বসলেন। এখানে জিনিসটা জানার, একমাত্র হিন্দু সুলতান যিনি সিংহাসনে বসেছিলেন, প্রশ্নটা আসে, যদি আসে বলবে খসরু খান। কেমন? এবার একটা জিনিস বলে আমাকে, যে আলাউদ্দিন খলজি মারা গেলেন, তারপরে এরা সিংহাসনে বসলো। তার মানে তোমার জালালউদ্দিন খলজি যে বংশটা সূচনা করেছিলেন সেটা হচ্ছে খলজি বংশ। তো এই খলজি বংশের সূচনা করছেন জালালউদ্দিন ফিরোজ খলজি। তাহলে এই বংশের শেষ সুলতানকে, তাই না? আরে নাসিরউদ্দিন ওইটাও তো মুসলমান নাম, কিন্তু হিন্দু নামটা কি ছিল ওইটা জানতে চাইছি আমি। খসরু খানের হিন্দুত্ব ছিল, যেমন মানিক সিংহ ছিল মালিক কাফুরের নাম, সেরকম তার তো যেমন তোমার যদু জালালউদ্দিন ফিরোজ নাম নিয়েছিল। ইলিয়াস শাহী বংশ পড়েছো কোনোদিন? বাংলার রাজা গণেশের পুত্র যদু, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে জালালউদ্দিন নাম নিয়েছিলেন। সেরকম এরা তো একটা নাম থাকবে, হিন্দু নাম তো একটা থাকবে, সেইটা তোমাদেরকে আমি পরের ক্লাসে এসে জানিয়ে দেবো। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, তবে এখানে শেষ রাজা হচ্ছে কুতুবউদ্দিন মোবারক খলজি, তাই না? ইনি তো আর খলজি বংশের কেউ নন, কোনো হ্যাঁ আমার ঠিক জানা নেই, আমি এসে জানিয়ে দিচ্ছি, খেয়াল আছে না এখন। আচ্ছা ঠিক আছে, এই দিকে ধ্যান দাও, পরে গুগল দেখবে।
দেখো এই বংশের শেষ সুলতান তাহলে কিন্তু কুতুবউদ্দিন মোবারক খলজি, এই খসরু খান যেন না বলে বসো। কেন বলো তো? খসরু খান কি উত্তরাধিকার সূত্রে সিংহাসন পেয়েছিলেন কি? কোনো তার মানে ছিল, দাবি দাবা ছিল সিংহাসনের উপর? ছিল না। শেষ হচ্ছেন কুতুবউদ্দিন মোবারক খলজি, একে হত্যা করে খসরু খান সিংহাসনে বসে গেল, তাই না? এবার তোমাদেরকে একটা জিনিস আমি বলবো বলেছিলাম, সেটা হচ্ছে গিয়ে আজকের শুরু করছি না, তোমার এটাকে কি বলে, তুগলক বংশ শুরু করছি না। এখানে তিনটে ছিল তোমার রাজ্য আছে, সেই রাজ্য তিনটে দক্ষিণ ভারতের। সেটা কি কখন আক্রমণ করা হয়েছিল, কে রাজা ছিলেন সে সময়, সে সম্পর্কে একটু বলবো। ঠিক আছে, সেভ হয়ে গেছে। এবার আমার সাদা এটা দরকার, তাহলে আমি বলছি। দেবগিরি, প্রথম রাজ্যটা হচ্ছে দেবগিরি। এই দেবগিরি রাজা ছিলেন রামচন্দ্র। হ্যাঁ, আর এটা ইনি ছিলেন যাদব বংশে। এইটা একটা রাজ্য। আর একটা রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানা ছিলেন রুদ্রদেব। কাকতীয় বংশ। এর বাবারে, বারবারে কাকতীয়। বলো, বরঙ্গল ছিল রাজধানী। হ্যাঁ, এটা মনে রাখবে। হ্যাঁ, সেটাও হবে। কোনটা বলো? ওটাই থাকলো না, বলছিলাম তো আমি, তাই হবে। ওটা দেখছিলাম, হৈসল। বিরাট ঝামেলা হয়ে যায় তো ওটা, নতুন একটা রুট না। ও আর চেঞ্জ হবে না, হলে এখনই হয়ে যেত। হৈসল। হৈসলা বংশ। রাজধানী কোথায় ছিল? দ্বার সমুদ্র। এটা মনে রাখবে ভালো করে। দেখো, সবথেকে যে মনে রাখার মতো জিনিস হচ্ছে দেবগিরি রাজা কে ছিলেন। হ্যাঁ, এইটা এখানে অনেক ধনরত্ন পেয়েছিল যাদব বংশীয়, বংশটার নাম মনে রাখলে হবে। তেলেঙ্গানা ছিলেন প্রথম রুদ্রদেব, এর রাজধানী ছিল বরঙ্গল। আর হৈসল ছিল তৃতীয় বরবাল্লাল, হৈসলা বংশের দ্বার সমুদ্র এটা। আর একটা রাজ্য ছিল পাণ্ড রাজ্য। এই পাণ্ডটা মানে ছিল আর কি, তোমার বংশটা ঠিক নেই, এখানে দেওয়া নেই, ওই জন্য বলতে পারছি না। এই তিনটে ভালোভাবে মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এই অবধি থাকলো।